স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। বিশেষজ্ঞরা বলছেন, পরিপূর্ণ নজরদারির অভাবে এখন পর্যন্ত সড়কে বন্ধ করা যায়নি এই সমস্ত ঝুঁকিপূর্ণ যান। নাইমা জিকোর রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের ঐতিহ্যবাহী একটি গণপরিবহন রিকশা। 3 চাকার এই পরিবহন কেউ ঘুরতে কেউ বা নিজ নিজ গন্তব্যে পৌঁছতে দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছেন। তবে আধুনিকতার ছোঁয়া লাগতেই এই বাহনে যুক্ত হয়েছে ব্যাটারি চালিত ইঞ্জিন। তবে পরিপূর্ণ ব্রেক না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই রাস্তায় দুর্ঘটনা ঘটছে, যার প্রেক্ষিতে 2017 সালে ব্যাটারি চালিত রিকশার উপর নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত। তবে নিষেধাজ্ঞার 4 বছরেও বন্ধ করা যায়নি ব্যাটারি চালিত রিকশার চলাচল। সড়ক, মহাসড়ক এবং অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে অনিয়ন্ত্রিত এ যান। ফলে হরহামেশাই দুর্ঘটনা ঘটছে, মানুষ হারাচ্ছেন নিজের প্রাণ। বিশেষজ্ঞরা বলছেন, পরিপূর্ণ নজরদারির অভাবে এত বছরেও সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে পারেনি সরকার। এটা ইলেকট্রিক বাহন হচ্ছে, কিন্তু এই যে ব্যাটারিগুলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও ডাম্পিং হবে। তাহলে এনভায়রনমেন্টের এই যে এখানে কমপ্লায়েন্স নাই, আনরেগুলেটেড একটা ভেহিকেল, তার যখন আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, ব্যাটারিগুলি যখন পরিবেশের মধ্যে ডাম্প করবে, এটা এনভায়রনমেন্টের একটা বিরাট ক্ষতি। তো সেই সার্বিক বিবেচনায় আমি বলবো ব্যাটারি চালিত যানগুলি সবচেয়ে অনিরাপদ। পুলিশের দাবি, নিয়মিত অভিযানে অনেকটাই কমে এসেছে ব্যাটারি চালিত রিকশার ব্যবহার। এখন পর্যন্ত 13,000-এর বেশি ব্যাটারি চালিত রিকশা ধ্বংস করা হয়েছে বলেও জানান তারা। কিছু কিছু ক্ষেত্রে চলাচল করছে, সেক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে, কমিউনিটির সদস্য আছে, সবাই মিলে যদি ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। অচিরেই এই অনিয়ন্ত্রিত এবং নিষিদ্ধ যানবাহন বন্ধ করা না গেলে উন্নত দেশে উন্নীত হওয়ার যে ইচ্ছা, তা কখনোই বাস্তবায়ন হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক সংকট নিরসন কিংবা নির্বাচন কমিশন গঠন, এমন বিভিন্ন ইস্যুতে নানা সময় সংলাপে বসেছে দেশের রাজনৈতিক দলগুলো। সংলাপ হয়েছে রাষ্ট্রপতির সঙ্গেও। এসব সংলাপ কতটা প্রভাব ফেলেছে দেশের রাজনীতিতে? পর্যবেক্ষকদের মতে সংকট নিরসনে সংলাপের ভূমিকা সামান্যই। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ সংবিধান সম্মত নয় বলেও মত তাদের। আরো জানাচ্ছেন সজল দাস। রাজনীতির ময়দানে নানা মতভেদ, সংকট, পরিস্থিতি সামলাতে সংলাপের আয়োজন বা চিঠির আদান প্রদান, এগুলো দেশের রাজনীতির ইতিহাসে পুরনো। স্বৈরশাসক এরশাদ বিরোধী পক্ষদের নিয়ে সংলাপ করলেও রাজনীতিতে সংলাপ বেশ আলোচনায় আসে মূলত 90 দশকের শুরুতে। গণতন্ত্রের যুগে 1994 ও 1995 সালে দুই শীর্ষ নেত্রীর মধ্যে চিঠি বিনিময়ের ঘটনায় শুরু। এরপর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় সংলাপ হয়েছিল প্রধান দুই রাজনৈতিক দলের। 2006 সালের রাজনৈতিক সংলাপ, আলোচনার টেবিলে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির মহাসচিব ও প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 2013 সালে আবারও সংকট নিরসনে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তারানকোর নেতৃত্বে সংলাপে বসে দুই দল। ইসি গঠনে 2011 থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি সংলাপ। 2016 সালেও সংলাপে অংশ নেয় 31 রাজনৈতিক দল। আগামী 14 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হবে দায়িত্বরত নুরুল হুদা কমিশনের, আর তাই কমিশন গঠনে আবারও শুরু হয়েছে রাষ্ট্রপতির সংলাপ। সংলাপের এই ইতিহাস দেশের রাজনীতিতে কতটা ভূমিকা রাখছে? একজন পর্যবেক্ষক বলছেন, সংলাপ কখনোই উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। এটা তো সংলাপ নয়, এটা তো লোক দেখানো। কারণ আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন। এই যে আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, আমার কাজ আমি করবো, তোকে জিজ্ঞাইল। তো ওনারা জিজ্ঞাই নিচ্ছেন। এই সংলাপের সবাই অংশগ্রহণ অবশ্যই প্রত্যাশা। আমরা এই সংলাপ থেকে একটা ভালো ফলাফল প্রত্যাশা করি এবং এর মধ্য দিয়ে আমরা একটা ভালো নির্বাচন কমিশন পাবো। তবে গণতন্ত্রে কোনো বিরোধ নিষ্পত্তির মূল কৌশলই হচ্ছে সংলাপ বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। চীনের সাথে পারস্পরিক সম্পর্ক এবং অংশীদারিত্ব বাড়ায় বাংলাদেশকে কিছুটা চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ ঘিরে আঞ্চলিক ভূ রাজনৈতিক আধিপত্যের পেছনে সবচেয়ে যে বড় ফ্যাক্টর কাজ করছে তা হলো 50 বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন। এমন অভিমত কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
তবে একই সাথে তারা মনে করছেন বিশ্বের 3 পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের ভূ রাজনৈতিক প্রভাব পাশ কাটিয়ে সবার সাথে সুসম্পর্ক রেখেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্ব বাড়ার বিষয়টি কূটনৈতিক মহলে এখন পুরনো আলোচনা। আর চীনের সাথে সম্পর্ক বাড়াই ভারতও তার প্রতিবেশী বাংলাদেশের উপর বাড়তি মনোযোগ দিয়েছে, সেটিও মোটামুটি পুরনো। তবে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে শুরু করে বাংলাদেশের মাটিতে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনায় তথ্য দিলে পুরস্কার ঘোষণা আবারও গুঞ্জন তুলেছে কূটনৈতিক মহলে। তবে কি যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নেরই প্রতিক্রিয়া এটি? কিছুটা চাপে রাখার চেষ্টা বলছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। চীনকে অ্যাবান্ডন করা আমাদের পক্ষে সম্ভব নয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বোঝে। তারপরেও একটু চাপ রাখার জন্য কোনো এক স্টেজে যদি আমাদের সাথে কোনো ধরনের একটা সুবিধাজনক কোনো সম্পর্ক স্থাপন করা যায়। আর এমনিতে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সবচেয়ে বড় বাজার এক্সপোর্টের। চাপ নয়, বরং 50 বছরের সাফল্যে চীন যুক্তরাষ্ট্র সহ সব দেশই বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে, এমন অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদের। বলতে গেলে একটা মধু আমরা তৈরি করতে পেরেছি, এই মধু আকর্ষিত হবেই। সেই তুর্কি কবির বিখ্যাত কথাই আছে, ইফ দেয়ার ইজ হানি ইন মাই পট, বিজ উইল কাম ফ্রম টিম্বাকটু। বিশেষজ্ঞদের মতে 3 পরাশক্তি চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের পারস্পরিক ভূ রাজনৈতিক প্রভাব পাশ কাটিয়ে নিজ স্বার্থ রক্ষা করতে সক্ষম বাংলাদেশ। ভারত এবং চীনের যে সংঘাত, সেটা থেকে কিন্তু আমরা সাফল্যের সাথে কিন্তু আমরা আমাদের দূরত্ব বজায় রেখে চলেছি। আমরা কিন্তু ভারতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, বরং অতি ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের। চীনের সাথে ঘনিষ্ঠ, বিশেষ করে অর্থনৈতিক কারণে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের শত্রু আমাদের শত্রু না, বা তাদের বন্ধু আমাদের বন্ধু না। তাদের দিক থেকে জিও পলিটিক্স থাকতে পারে, আমাদের দিক থেকে যে পলিটিক্স ইন্টারেস্ট হলো, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো। এবং সেই হিসাবেই এতে যদি কেউ অখুশি হয় তাহলেও আমাদের কিছু করা নেই, কিন্তু আমরা কোনো সামরিক জোটের কাছে যাব না। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ঘোষণা দিয়েছেন, নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ। আশা করি তারা ওই দেশটা পরিপক্ক লোকজন আছেন, জ্ঞানী লোক আছেন, তারা তখন তাদের অবস্থা পরিবর্তন করবে। আমরা সেই প্রচেষ্টাই চালাবো। বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু ভারত, রপ্তানি আয়ের অন্যতম উৎস যুক্তরাষ্ট্র আর উন্নয়ন সহযোগিতার বড় অংশীদার চীন। এখন সব কুল রক্ষা হলেই সফল বাংলাদেশের কূটনীতি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে একই স্থানে কয়েকটি ভবন হেলে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কয়টি ভবন আসলে একই সঙ্গে হেলে পড়েছে, আর এর কারণ হিসেবে আসলে ফায়ার সার্ভিস কি বলছেন? ধন্যবাদ অথি আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনি দেখতে পাচ্ছেন একের পর এক করে ভবন কিন্তু হেলে পড়ছে, যেহেতু খালের পাশেই একেবারে এই ভবনগুলো নির্মাণ করা হয়েছিল আগে থেকে। আর যেই ভবনটা একেবারে হেলে পড়েছে, একেবারে নতুন বলতে যে 1 থেকে 2 বছর আগে কিন্তু আসলে নির্মাণ করেছে, যেখানে গুলজার নামে একটি খাল আছে মাঝিরঘাট এলাকায়। সেই খালের যে জলবদ্ধতা প্রকল্পের কাজ শুরু করেছে সিডিএ, সেই যখন খাল খননের কাজ শুরু হলো তখন কিন্তু আসলে যে খালের পাশে কিন্তু ভবনটি হওয়ার কারণে কিন্তু আসলে একেবারে কিন্তু হেলে পড়েছে। তার কারণে গতকাল রাত থেকে কিন্তু আসলে যে এখানে যারা বাসিন্দা আছেন তাদেরকে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস, এবং স্থানীয় লোকজন যারা আছেন তারাও কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছেন, তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে কিন্তু যেতে। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু যারা এখানে বাসিন্দা আছেন তারা কিন্তু আসলে একেবারে নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, তার কারণে কিন্তু আসলে তাদের ভিটে বাটি ছেড়ে কিন্তু তারা যেতে চাচ্ছে না। এমনকি এখন যে সিদ্ধান্ত নিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারা বলছেন এই ভবনটি কিন্তু খুব একটা ঝুঁকিপূর্ণ ভবন। সিটি কর্পোরেশনকে তারা বলেছেন এই ভবনটি কিন্তু আসলে ভেঙে ফেলতে হবে, যেহেতু ঝুঁকি যে কোনো মুহূর্তে ভবনটি হেলে একেবারে কিন্তু পড়ে যেতে পারে। এমনকি খালের কাছেও কিন্তু এখনো পর্যন্ত চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন সিডিএ প্ল্যানার এসেছেন, নগর পরিকল্পনাবিদ। আমরা একটু জানতে অংশের 15 ফিটের অংশের মধ্যে যদি কোনো ভবন থাকে আমরা অবশ্যই সেগুলো অপসারণ করব। এটা অননুমোদিত কোনো ভবন, বিশেষ করে খালের পাশে 15 ফিট অংশে যে ভবনগুলো অবৈধভাবে নির্মিত হয়েছে, এই ভবনে আমরা একটাও রাখবো না। এগুলোকে আমাদের অপসারণ করতেই হবে।
ধন্যবাদ আপনাকে। আমি একটা প্রশ্ন আমার থেকে যায়, যেহেতু ভবনটা একেবারে হেলে পড়েছে, তো কেন হেলে পড়েছে বলে মনে করছে? আর কাল যে খননের কাজ হচ্ছে, সে কাল পরিকল্পিতভাবে কালকে খনন হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই পরিকল্পিতভাবে খাল খনন করা হচ্ছে। আমরা আরএস ম্যাপ অনুযায়ী খালের যে প্রশস্ততা, সেই খালের লাইন ধরেই আমরা খাল সংস্কারের কাজ করছি। আর ভবন যেগুলো ধসে পড়েছে সেগুলো মূলত খালের অংশে, খালের দ্বারা ক্ষতিগ্রস্ত এই ধরনের জমিতে হয়েছে। আপনি জানেন যে খালের পাশের জমি মাটি সাধারণত নরম হয়, তার উপরে অত্যন্ত লুজ ফাউন্ডেশন দেওয়া হয়েছে। এখানে কোনো পাইলিং ছাড়া ফাউন্ডেশন হওয়ারই কথা না, সেখানে দেখা যাচ্ছে যে খুবই ছোট কম গভীরে ফাউন্ডেশন দেওয়া হয়েছে এবং খালের কাজ শুরু করা মাত্র সেই মাটিগুলো আরও সরে গিয়েছে। এখন মাটি সরে যাওয়ার কারণে হচ্ছে কি ভবনগুলো ধসে পড়েছে। আপনি খেয়াল করে দেখেন, যেসব ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা মানে ধসে পড়ছে, হেলে পড়ছে, সেই কোনো ভবন কিন্তু হাই রাইজ না, এত নিচ মানে কম উচ্চতার ভবন আমাদের এই অনুমতি ছিল না। খালের পাশের কোনো ভবনের অনুমতি ছিল না। আমরা খাল সংস্কারের কাজ শুরু করার আগেই তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি, তাদেরকে বারবার বুঝিয়েছি যে খাল থেকে 15 ফিট দূরে ভবন করতে হবে, তা না হলে আমরা কিন্তু অপসারণ করব। তারা মানবিক কারণে আমাদের কাছে সহায়তা চেয়েছে, সময় চেয়েছে, আমরা সেই সময় দিয়েছি, কিন্তু এই সময়ের মধ্যে অপসারণ না করে উল্টা তারা বর্ধিত করেছে। ধন্যবাদ আপনাকে। অতি বুঝতে পেরেছেন, আমরা সিডিএ প্ল্যানের সাথে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন একেবারে খালের পাড়ে যে ভবনগুলো হেলে পড়েছে তাদের সেই ভবনগুলো কিন্তু অনুমতি ছিল না সিডিএর, তার কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে তারা চিহ্নিত করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন সিটি কর্পোরেশনের কাজ, সিটি কর্পোরেশন চাইলে এই ভবনগুলো একেবারে কিন্তু ভেঙে ফেলতে পারবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অত্তির কাছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হলো আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ। সমাবেশকে ঘিরে বীর মুক্তিযোদ্ধা সহ সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় সিলেট জেলা স্টেডিয়াম। বিকেল থেকে শুরু হওয়া এই আয়োজনে উঠে আসে স্বাধীনতার 50 বছরের ইতিহাস। এ সময় মঞ্চের আহ্বানে ৭১-এর যুদ্ধ দিনের গল্পে ফিরে যান মুক্তিযোদ্ধারা। সিলেট থেকে সৈয়দ রাসেলের রিপোর্ট। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ। এতে অংশ নেন সিলেট বিভাগের সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন পর সহযোদ্ধাদের সাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে ঠোঁট মেলাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের এক কাতারে আনার এই আয়োজনকে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করার পাশাপাশি নতুন আগামী গড়ার প্রত্যাশা ছিল বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে। আমরা এইখানে সমবেত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা মুক্তিযুদ্ধ করি, বাংলার দেশ স্বাধীন করেছি, কিন্তু বাংলার মানুষ স্বাধীন নয়। সমাবেশে উপস্থিত হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার পাশাপাশি 4 মূলনীতির উপর দেশ পরিচালনার আহ্বান জানালেন তরুণ প্রজন্মের অনেকে। বিজয়ের 50 বছর সুবর্ণ জয়ন্তীতে আমার এই দেশ খাদ্যে নিরাপত্তা অর্জন করবে, অর্থনৈতিক মুক্তি পাবে। মুক্তিযুদ্ধ যে 4টি মূলনীতির উপর হয়েছিল, এই 4টি মূলনীতি থেকে আমাদের দেশ অনেকটাই সরে এসেছে। মহান স্বাধীনতাকে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন উল্লেখ করে যাদের অবর্ণনীয় ত্যাগ তিতিক্ষার বিজয় এসেছে, সেই শ্রেষ্ঠ বীর সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। অনেক কিছু হারাতে হয়েছে, অনেক মুক্তিযোদ্ধাকে হারাতে হয়েছে, অনেক দুঃখের কাহিনী আছে, অনেক কষ্টের কাহিনী আছে। ঠিক তেমনি এই প্রচন্ড কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে আমরা বাংলাদেশ অর্জন করেছি। মুক্তি ভাইয়েরা, তোমরা ডরাইও না, তোমরা কোনোদিনও সন্দেহ করিও না। সন্ধ্যার পর থেকে রাত 11টা পর্যন্ত সাংস্কৃতিক আয়োজনে মুগ্ধতা ছড়ায় মুক্তিযুদ্ধের নাটক, ব্যান্ড চিরকুট, আখি আলমগীর, পিন্টু ঘোষ ও সজলের পরিবেশনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহী শহর রক্ষা বাঁধের দখল যেন থামছেই না, যে যেভাবে পারছেন করছে দখল। পানি উন্নয়ন বোর্ড 591 জন অবৈধ দখলদারকে চিহ্নিত করলেও নানা কারণে তাদের উচ্ছেদ করতে পারছে না। তাই এখনো যেটুকু টিকে আছে তা রক্ষায় উদ্যোগ নেওয়ার পরামর্শ গবেষকদের। এসে বাপির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের রিপোর্ট।
এক সময়ের প্রমত্ত পদ্মা এখন মরতে বসেছে। দখল দূষণে বিবর্ণ পুরো নদীর তীর, যে যার মতো দখল করছে, ফেলা হচ্ছে বর্জ্য। পদ্মা দখলমুক্ত করতে বা এর প্রবাহ ফিরিয়ে আনতে কোনো কার্যকর উদ্যোগ নেই। ব্যবস্থা নেবার জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানায়, কিন্তু যে কোনো প্রভাবশালী মহলের কারণেই কিন্তু এগুলি উদ্যোগগুলি বাস্তবায়ন হয় না। স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে এখানকার যে আমাদের সাধারণ মানুষ আছে তাদেরকে সচেতন করতে হবে যে আসলে এই নদী রক্ষা যদি করতে হয় তাহলে আমাদের কি করা দরকার। পানি উন্নয়ন বোর্ড 591 জন দখলদারকে চিহ্নিত করে চিঠি দিলেও কেউই আমলে নেননি। মামলা করে বাধাগ্রস্ত করছে উচ্ছেদ অভিযান। পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসকের সাথে এবং জনপ্রতিনিধিদের সাথে সহযোগিতা করে এই প্রকল্প যে অবৈধ উচ্ছেদ করার জন্য কার্যক্রম গ্রহণ করছে, ভবিষ্যতে করবে। উচ্ছেদের প্রক্রিয়া চলমান রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার সিভিল কোর্টের মামলাও রয়েছে। অনেকে আবার কিছু ফ্যাব্রিকেটেড কাগজপত্র তৈরি করে তারা জমির মালিকানা দাবি করে বিভিন্ন জায়গায় মামলা করছে। নদী অববাহিকার মানুষের জীবনযাত্রা এবং গড়ে ওঠা নদীকেন্দ্রিক সভ্যতার পরিচয় হারিয়ে যেতে বসেছে পদ্মার দখল দূষণে। তবে যেটুকুর অস্তিত্ব এখনো আছে সেটুকু রক্ষায় উদ্যোগ নেয়ার কথা বলছেন এই গবেষক। নদীগুলোর সাথে যেহেতু এই অঞ্চলের জীবন জীবিকা কিংবা এই অঞ্চলের নগরায়ন থেকে শুরু করে সভ্যতার সমস্ত কিছু জড়িত ছিল, অতএব সে মানুষগুলোর জন্য আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। পদ্মার ভাঙন থেকে রক্ষার জন্য নির্মিত হয়েছিল 17 কিলোমিটার বাঁধ। শহররক্ষা বাঁধ দখলমুক্ত করার দাবি রাজশাহীবাসীর। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে জন দুর্ভোগের খবর জানাতে আমাদের সাথে রাজধানীর শ্যামপুর কদমতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, সেখানকার মানুষের জন দুর্ভোগের কি খবর আছে আপনার কাছে? জি, আমি রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 55 এবং 56 নম্বর ওয়ার্ডের মধ্যে শ্যামপুর কদমতলী শিল্প এলাকা। আপনি জানেন যে বাংলাদেশের যে শিল্প কারখানাগুলো রয়েছে, যে শিল্প কারখানার কিন্তু বেশিরভাগই কিন্তু এই কদমতলী এই শিল্প এলাকায়, এবং এখান থেকে যে প্রতিদিন কিন্তু আমাদের যেই বিভিন্ন প্রতিষ্ঠিত যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের যেই প্রতিদিন যে উৎপাদিত যে পণ্য, সে পণ্য কিন্তু রাজধানী সহ দেশে এবং বাইরের বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি হয়ে থাকে। কিন্তু এই শিল্প এলাকার দীর্ঘদিনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো অন্যতম হলো অনেক রাস্তায় ভাঙাচোরা এবং এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি কিন্তু ভেঙে পড়েছে। এবং একই সাথে সম্প্রতি যে সমস্যাগুলো তৈরি হয়েছে গত 3 থেকে 4 মাস বা বর্ষা মৌসুমে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, সেগুলো হলো যে এই শিল্পাঞ্চল ঘিরে পদ্মা সেতু রেল লাইনের কাজ চলছিল, এবং এর ফলে কিন্তু এই শিল্পাঞ্চলের যে বিভিন্ন কলকারখানার যেই থেকে যেই তাদের যে উৎপাদিত যে পানিগুলো, অর্থাৎ যেই দূষিত যেই পানি, সেই বর্জ্য মিশ্রিত পানিগুলো কিন্তু এই ড্রেনের মাধ্যমে কিন্তু যেখানে বুড়িগঙ্গায় গিয়ে যেখানে পড়তো, সেই রেল লাইনের কাজের কারণে, অর্থাৎ যে পানি বাইর হওয়ার যে পথ, সে পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু পুরো শিল্প এলাকা জুড়ে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছিল। এবং আপনি দেখছেন যে আমি রয়েছি এই কদমতলী শিল্প এলাকার একটি 9 নম্বর রোডে রয়েছে। আমরা এই 9 নম্বর রোডের এই সার্বিক অবস্থা দেখে মোটামুটি এটা ধারণা, আমরা শুধু ধারণাই নয়, আসলে আমরা এর আগেও দেখেছি যে এখানকার অনেক রাস্তায় কিন্তু এখনো কিন্তু এই অবস্থায় পড়ে আছে, যার কারণে আসলে এখানকার যারা শিল্প মালিক রয়েছে তারা তাদের যেই যাতায়াত, অর্থাৎ তাদের যে পরিবহনের গুলো যাতায়াতের ক্ষেত্রে তাদের অনেক বেশি ভোগান্তির মধ্যে তারা পড়ছে। এবং একই সাথে যে এই বিষয়টি বলছিলাম যে এই শিল্পাঞ্চলের মধ্যে যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এই জলাবদ্ধতা কিন্তু এখনো কিন্তু বেশ কয়েকটি রাস্তায় কিন্তু রয়েছে। এই জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং রেল মন্ত্রী কিন্তু এই শিল্পাঞ্চলে এসেছিলেন। যেহেতু পদ্মা সেতু রেলের কাজ চলছে, সেই কাজের কারণে কিন্তু এখানে এই অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এমন অভিযোগে কিন্তু সেটি কিন্তু পরিদর্শন করতে এসেছিলেন গত 2 মাস আগে। এবং তখন কিন্তু এই প্রকল্পর যাতে করে এই শিল্পাঞ্চলে জলাবদ্ধতা না হয় তার জন্য নানা উদ্যোগের কথা তিনি জানিয়েছিলেন। সবশেষ দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে তারা এই শিল্পাঞ্চলে যে ভাঙাচোরা রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা এবং একই সাথে যে জলাবদ্ধতা নিরসনে তাদের যে এই প্রকল্প, সে প্রকল্প আগামী 1 মাসের মধ্যে তারা কাজে হাত দিচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ।
রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে চলছে আলোচনা অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখছেন আলোচকরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। Aim is either they become a sovereign country, which they may not, but they will be autonomous body. These are definitely kind of opportunity which is there. But my question is Bangladesh ready to take this opportunity? And this is not going to be straightaway G2G discussion. It has to be track 2 discussion to start with, if we have to take this opportunity. And lastly, I would say, we have seen for last 4 years, it's not, no international community is going to come and resolve it, because Myanmar is hub of the future geopolitics between the BRI and as well as IPS, which is fact, and whether somebody realizes it or not. Therefore, Bangladesh has to take all kind of opportunity. Otherwise, I've earlier said 5 to 10 years, otherwise we are stuck with Rohingya. And I would request that we should look into all avenues, either officially, unofficially, to exploit. Thank you very much. Thank you very much, Dr. Shakhawat. Now, I'd like to request Barrister Ashraful Hadi, Advocate, Supreme Court of Bangladesh. Barrister Ashraful, atrocities committed by Myanmar security forces against Rohingya people. নতুন বছরের প্রথম দিনেই চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিকের 24 লাখের বেশি শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে প্রায় 2 কোটি নতুন পাঠ্যপুস্তক। ছাপানোর কাজ প্রায় শেষ। স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে নতুন বই। আদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। আর কয়েকদিন পর চলতি বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করবে বিশ্ব। ঠিক ওই দিনে চট্টগ্রাম সহ সারা দেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই। এবার চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বইয়ের চাহিদা রয়েছে প্রায় 2 কোটি। ইতিমধ্যে বই ছাপানোর কাজ প্রায় শেষ হচ্ছে আরেকটি শিক্ষাবর্ষ। নতুন বইয়ের অপেক্ষায় শিক্ষার্থীরা। চট্টগ্রামেও ছাপানো হচ্ছে নতুন বই। দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছে স্কুলগুলোতে। সবকিছু ঠিকঠাক থাকলে 1 তারিখে এই বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। 31,73,417টি বই চলে এসছে, প্রায় 69% বই চলে এসছে, এবং 6টি উপজেলাতে 100% বই চলে এসছে। তো আমরা আশা করছি এটি আগামী 25 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমাদের সব বইগুলো চলে আসবে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থী রয়েছে 6,93,000 শিক্ষার্থী রয়েছে। আমাদের বই চাহিদা আছে 1,51,00,000, হ্যাঁ, চট্টগ্রাম জেলাতে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে সব বই পেয়ে যাব। আগে শুধু ঢাকাতেই এসব পাঠ্য বই ছাপানো হলেও কয়েক বছর ধরে চট্টগ্রামেও ছাপানো হচ্ছে নতুন পাঠ্য বই। এমনকি ক্ষুদ্রনী গোষ্ঠীর ভাষায়ও ছাপানো হচ্ছে পাঠ্যপুস্তক। আমরা 24 ঘন্টা কাজ করতেছি। আমরা ইনশাআল্লাহ সরকারের টার্গেট ফিল আপ করার জন্য জানপ্রাণ চেষ্টা করতেছি। অভিভাবকরা বলছেন, বছরের প্রথম দিনে সব বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিলে নতুন বইয়ের গ্রানে মুগ্ধ হয় শিক্ষার্থীরা। নতুন নতুন বই যখন পাবে তারা তো একটু রিডিংটা পড়বে, ইয়াটা পড়বে, তখন পড়তে পড়তে একটু ওদের আরো আগ্রহটা বাড়বে। প্রতি বছরই 1 তারিখ বই দিই, ইনশাআল্লাহ এই বছর 1 তারিখই দেব। বুলে ভরা বই যেন কোনো শিক্ষার্থীদের হাতে না যায়, সেদিকে নজর রাখার আহ্বান শিক্ষাবিদদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আবহাওয়ার পূর্বাভাস বলছে শিগগিরই শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও শৈত্যপ্রবাহ চলছেও। এমন অবস্থায় বন্দর নগরীতেও বাড়ছে শীত। পরিবর্তন এসেছে জীবনযাত্রায়ও। দিনে কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিম ঠান্ডা চট্টগ্রাম। সড়ক, ফুটপাত, অলিগলিতে বসে পিঠার দোকান বসছে। নতুন আমন ধানে তৈরি চিতই ভাপা এবং পাটিসাপটা পিঠা খাওয়ার উৎসব যেন এখন প্রতিদিনই। আদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদ জানাচ্ছেন বিস্তারিত। এখনো আমন ফসল ঘরে ওঠাচ্ছেন কৃষক। কেউ কেউ ধান মাড়াইও করে ফেলেছেন। ষড়ঋতুর বাংলাদেশে এখন শীতকাল। শীত এখন শহর বা গ্রাম সবখানে। শীত এসেছে বন্দরনগরী চট্টগ্রামেও। সন্ধ্যা ঘনাতে থাকে আর কমতে থাকে তাপমাত্রা।
এই শীতে নতুন চালের তৈরি পিঠা খাওয়ার উৎসব শুরু হয়ে গেছে শহরের ফুটপাত ও অলিগলিতে। চিতই ভাপার ভ্রাম্যমান দোকানগুলোতে এখন ভিড়। সর্ষে বাটা, শুটকি ভর্তা বা ধনে পাতা ভর্তা দিয়ে চিতই পিঠার মজাই যেন আলাদা। আমরা শীতকালে ওটা যেভাবে উপভোগ একটা অনুষ্ঠান হিসেবে নিচ্ছি, সেটা অন্যান্য ঋতুতে নেই। আসলে এটার আনন্দটাই অন্যরকম। দিদারা বানাতো, দাদুরা বানাতো, ওরা খুব ওটার একটা আলাদা ফিলিংস ছিল যে চুলার পাশে বসে খাওয়া। বাট এখন যেটা হয়ে গেছে, শহর জীবনটা তো আসলে ভালো লাগে না। বেচা বিক্রি ভালো হওয়ায় বিক্রেতারাও বেজায় খুশি। বলছেন শীত বাড়লে বেচা বিক্রি আরো বাড়বে। বেচা কিনা এখন মোটামুটি ভালো। আজকে 15 বছর যাবত পিঠা বিক্রি করতেছি এবং শীত যতই বাড়ে ততই পিঠা বিক্রি বাড়ে। পিঠার ক্রেতা হিসাবে আছেন বয়স্করাও। বলছেন বাঙালির শীত পিঠা ছাড়া পার হয় না, এটি আমাদের প্রাচীন ঐতিহ্য। শীতকালে আসলে নতুন ধানের চালের পিঠা খাইতাম বাড়িতে, এখানে আসছি, এখানে 3টা খাইছি। শীতকালে তো এগুলো চাপ বাড়াই, আর গরমকালে এগুলো থাকেও না, আমরা খাইও না। শুধু পিঠা নয়, শহরের বিভিন্ন স্থানে বসেছে সেদ্ধ ডিমের দোকানও। এ মাসের শেষের দিকে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। অতিথি পাখি আর লাল কাঁকড়ার জন্য পর্যটকদের কাছে পটুয়াখালীর কুয়াকাটার চর বিজয় দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। শীতকালে কয়েক মাসের জন্য জেগে ওঠে এই চর। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পরিকল্পনা থাকলে চরটি পর্যটনের জন্য এক দারুণ স্থান হতে পারে। ইশাদ সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদন সাগরকন্যা আর রাখাইনের দুঃখের আজ প্রথম পর্ব। শীতের কয়েক মাস চরটি থাকে অতিথি পাখির দখলে। বছর চারেক আগে বিজয়ের মাস ডিসেম্বরে এ চরের খোঁজ মেলে, তাই এর নাম রাখা হয় চর বিজয়। 5000 একরের এই চরে দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে এরকম জায়গা খুঁজে পাই না, সবখানেই তো ধরেন একটা বন্যতা শুরু হয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে তো এটা এখনো খুবই ন্যাচারাল। খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো, নিরিবিলি, পাখিগুলো দেখতে পেয়েছি। বাংলাদেশের অন্য কোনো চরে এরকম পাখি দেখিনি, এটা মানে অ্যামেজিং। পটুয়াখালীর কুয়াকাটা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে সাগরের গভীরে চর বিজয়ের অবস্থান। যেতে হয় ট্রলার, স্পিডবোট বা অন্য কোনো নৌযান দিয়ে। সাধারণত ঘন্টা দেড়েক সময় লাগে চরে পৌঁছাতে। স্থানীয়দের কাছে চরটি হাইরের চর নামেও পরিচিত। চর বিজয়ে আছে লাল কাঁকড়া, ইলিশ আর সামুদ্রিক মাছ পাওয়া যায় চর বিজয়ের আশেপাশে। জেলেরাই প্রথম এ চরের সন্ধান দিয়েছিল। আমরা জেলে কাজ করি, এখন আবহাওয়া খারাপ হয়ে গেছে, যাই চালাইয়ে নিয়ে দেন, আশ্রয় নেই, চরটায় থাকা যায়, নিরাপত্তা পাই। অনেক ফল ফাঁকড়া গাছ লাগাইছিল, আর লাগানোর পর আপনার ওই যে ঝড় আইছে আপনার বৈশাখ মাসের, ওই ঝড়ের সময় তলাইয়ে গেছে। চর বিজয়ে ম্যানগ্রোভ প্রজাতির প্রায় 2000 গোল, চৈলা, কেওড়া ও সুন্দরী গাছের চারা রোপণ করা হয়েছিল। ঝড়ে সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় আবারও রোপণের পরামর্শ সংশ্লিষ্টদের। কুয়াকাটার পর্যটনটাকে আরও বেশি পর্যটন বান্ধব করার জন্য সরকারি, বেসরকারি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন, এবং পর্যটকদেরকে ধরে রাখার জন্য পর্যটন ব্যবস্থাপনাগুলোকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। চর বিজয়ের দৈর্ঘ্য 10 কিলোমিটার আর প্রস্থ 2.5 কিলোমিটার। বর্ষায় চরটি 3-4 ফুট পানির নিচে ডুবে যায়, আর শীতে বঙ্গোপসাগরের বুকে 4 থেকে 7 ফুট উচ্চতায় জেগে ওঠে। অনেকে একে ডুবো চর নামে ডাকে, তবে 2021 সালে এ চর ডোবেনি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এখানকার ছোট ছোট জায়গাগুলোর সৌন্দর্যকে যদি সবার সামনে তুলে ধরা যায়, তাহলে বাংলাদেশ পর্যটন শিল্পে হয়ে উঠতে পারে আরও বেশি সমৃদ্ধশালী, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, চর বিজয়, কুয়াকাটা, পটুয়াখালী। বাংলাদেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ 2019 সালে 57 জন অভিবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি সম্মাননা দিয়েছে সরকার। এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে নবনির্বাচিত এই সিআইপিদের সংবর্ধনা এবং ক্রেস্ট দিয়েছে। এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং আল হারামাইন পারফিউমস গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমানের সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
কলকাতা পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা আজ। 144টি ওয়ার্ডের ভোট গণনা শুরু হয়েছে সকাল 8টা থেকে। স্থানীয় সময় দুপুর 2টার মধ্যেই ফল প্রকাশ হতে পারে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। কলকাতায় যে সিটি ভোট অনুষ্ঠিত হয়েছিল তার গণনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শহরের মোট 144টি ওয়ার্ডের জন্য প্রার্থী ছিলেন 950 জন, তবে ভাগ্য উদয় হবে 144 জনেরই। এবং সোমবার তার গণনা চলছে 12টি কেন্দ্রে, যা সকাল 8টা থেকে শুরু হয়ে গিয়েছে। তবে কলকাতাবাসীর প্রবণতা বা বুথ ফেরত সমীক্ষা জানান দিচ্ছে শাসক দল তৃণমূলের হাতেই তৃতীয়বারের জন্য কলকাতার চাবিকাঠি থাকতে চলেছে। বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে 144টি ওয়ার্ডের মধ্যে 131টি পেতে পারে শাসক দল তৃণমূল, বাকি 13টি পেতে পারে বিজেপি। অপরদিকে গত বিধানসভা নির্বাচনের মতন বাম এবং কংগ্রেসকে শূন্য থেকে যে গণনা শুরু হয়েছে তাতে বেশিরভাগ ওয়ার্ডেই এগিয়ে আছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে 2010, 2015 পর 2021-এও কলকাতা যে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতেই থাকতে চলেছে তার আভাস কিন্তু ইতিমধ্যে পাওয়া শুরু হয়েছে। শহরে এবার ভোটার সংখ্যা ছিল 40,48,000-এর কিছু বেশি। সর্বশেষ আপডেট কলকাতা থেকে এটাই থাকছে।